আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি শেখ আব্দুল্লাহ মামুন, তোমাদের গণিত টিচার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হলো তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষার সপ্তম শ্রেণীর তৃতীয় সেমিস্টার পরীক্ষার 7.2। এখান থেকে আমরা শিখব কিভাবে একটা সমীকরণ গঠন করতে হয় এবং সেই সমীকরণের সমাধান করতে হয়। আমরা গত 7.1 আমরা শিখছি যে একটা সমীকরণ, একটা সরল সমীকরণ কিভাবে সমাধান করতে হয় তা আমরা শিখছি। এখন শিখব এই সরল সমীকরণ কিভাবে গঠন করতে হবে, গঠন করে তার সমাধান। যেহেতু আমরা সরল সমীকরণের সমাধান শিখছি, এখন আমরা শিখব হচ্ছে সরল সমীকরণটা গঠন করতে হবে কিভাবে। এইটাই হলো মূলত আমাদের আজকে শেখার বিষয়। আর সমীকরণের সমাধান কিভাবে করতে হয় সেটা তো আমরা গত অনুশীলনীতে আমরা শিখছি। তো তাহলে ক্লাস শুরু করি, তোমরা সবাই মনোযোগী হও। প্রথমে আমরা 7.2 অনুশীলনী 7.2 শুরু এই অঙ্কটা শুরু করব হলো 4 নম্বর অঙ্ক দিয়ে। এখানে আমাদের 4 নম্বর অঙ্কে কি বলছিল? 4 নম্বর অঙ্কে বলা ছিল কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান 20 হবে। তাহলে প্রশ্নটা আমাদের কি ছিল? কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান 20 হবে। তাহলে এখানে আমাদের অজানা কি? কোন সংখ্যাটা? এই সংখ্যাটা কি তা আমরা কেউ জানি না। যদি কোনো সংখ্যা অজানা থাকে তাহলে আমরা সেটা ধরে নেব xy অথবা abc, যে কোনো একটা সংখ্যা আমরা ধরে নেব। এখন আমরা ধরছি যে 4 নম্বরের দিকে সবাই খেয়াল করো। এখানে 4 নম্বরে বলছিল কোন সংখ্যা থেকে। এখন সেই সংখ্যাটা কি আমরা জানি না। যেহেতু আমরা জানি না তাই ধরে নেব যে ধরি সংখ্যাটি x, তাহলে আমাদের প্রশ্নে বলছিল যে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে। তাহলে প্রথমে আমরা বিয়োগ করব x - 5। যেহেতু প্রশ্ন ছিল কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, তাহলে প্রথমে আমরা 5 বিয়োগ করব। সেই বিয়োগফলের সাথে 5 গুণ করলে, বিয়োগফল হবে কত? 20। আশা করি তোমরা এই সমীকরণ গঠনটা বুঝতে পারছো। আর যদি না বুঝতে পারো তাহলে আরেকবার আমি বলি যে এখানে বলছিল কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে। তাহলে সেই কোন সংখ্যা থেকে এখানে আমরা একটু লিখি কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে। এই যে কোন x থেকে প্রথমে আমরা 5 বিয়োগ করব। এখন এই বিয়োগফলের সাথে 5 গুণ, এই বিয়োগফলের সাথে আবার 5 গুণ, এই যে বিয়োগফলের সাথে আবার 5, এই 5 গুণ করলে কত হবে? আমাদের 20 হবে। এবার তাহলে সবাই লিখে, তাহলে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, তার মানে x - 5 5 বিয়োগ করলাম, তার সঙ্গে আবার 5 গুণ করলে এই গুণফলটা কি হবে? 20 এর সমান হবে। তাই এই যে আমরা তাহলে x - 5 সমান হচ্ছে 20। এবার এখানে এই 5টা এখানে গুণ আছে, আমরা ওই পাশে নেব, নিলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 20 ভাগ 5। তাহলে আমরা কি পাইলাম? x - 5 20 - 5। এবার 20 কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 4। তাহলে x - 5 4। এখানে -5, এখানে 5 মাইনাস ছিল, ডান পাশে নিলে 5 প্লাস। তাহলে x = 4 + 5। এখন 5 আর 4 এখানে যোগ সম্পর্ক, আমরা যোগ করে দিলাম। তাহলে 5 আর 4 9। তাহলে অতএব আমাদের সেই সংখ্যাটি কত? সংখ্যাটি হলো 9। এইটাই হলো আমাদের সংখ্যা। আমাদের বলছিল কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, বিয়োগ করে সেই বিয়োগফলের সাথে 5 গুণ করলে গুণফলটা হবে কত? 20 এর সমান। তাহলে আমাদের সেই কোন সংখ্যাটা হলো আমাদের 9। এবার আসো 7 নম্বর অঙ্কটা আমরা করব। 7 নম্বর প্রশ্নটা আমরা পড়ি। 7 নম্বরে কি আছে? দুইটি সংখ্যার যোগফল 55, বড় সংখ্যাটির 5 গুণ, ছোট সংখ্যাটির 6 গুণের সমান। তাহলে এখানে কি? বড় সংখ্যাটির 5 গুণ, ছোট সংখ্যাটির 6 গুণের সমান। তাহলে এখানে বলা হয়েছে যে দুইটি সংখ্যার যোগফল 55।
আবার এখানে বলা আছে বড় সংখ্যা আর ছোট সংখ্যা উল্লেখ আছে, তাহলে আমরা ধরে নেব যে ধরি ছোট সংখ্যাটি x, ধরি ছোট সংখ্যাটি x, যেহেতু দুটি সংখ্যার যোগফল বড় এবং ছোট সংখ্যা দুটির যোগফল 55, তাহলে ছোট সংখ্যাটা যদি x হয় তাহলে বড় সংখ্যাটা হবে কত 55 বিয়োগ x, 55 বিয়োগ x, যেহেতু ছোট এবং বড় এই দুটি সংখ্যার যোগফল 55, তাহলে ছোট সংখ্যাটা যদি x হয় তাহলে বড় সংখ্যাটা হবে 55 বিয়োগ x। তাহলে প্রশ্ন মতে কি প্রশ্ন মতে এবার পরবর্তী আমরা প্রশ্ন মানে শর্তটা পড়ি। এখানে বলা হয়েছে পরবর্তী শর্তে বড় সংখ্যার 5 গুণ ছোট সংখ্যার 6 গুণের সমান। তাহলে বড় সংখ্যা কত, এই যে 55 - x বড় সংখ্যা, এই বড় সংখ্যার 5 গুণ এটা কত ছোট সংখ্যা, এই যে ছোট সংখ্যা x এর 6 গুণের সমান, এটাই হলো আমাদের শর্ত। তাহলে এইখান থেকে আমরা এই সমীকরণ গঠন করলাম যে বড় সংখ্যাটার 5 গুণ ছোট সংখ্যাটার 6 গুণের সমান। এবার 55 এর সাথে 5 গুণ করব, যেহেতু 5 এর সাথে 55 বা ব্র্যাকেটের ভিতরে যা আছে তার গুণ সম্পর্ক আমরা গুণ করে দেব। তাহলে 55 এর সাথে 5 গুণ করলে কত হয়, 5 × 5 = 25 এর 5 আর 2, 5 × 5 = 25 আর 2 = 27, তাহলে কত হয় 227। এবার x এর সাথে 5 গুণ করলে হচ্ছে 5x, এখানে 6 এর যেমন ছিল তার -5 বাম পাশে ছিল, এটাকে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে কি +5, তাহলে 6x আর 5x যোগ করলে কত হলো 11x, তাহলে 275 সমান হলো 11x। এখন এটাকে কি করব, আমরা সাইড চেঞ্জ করব, এই বাম পাশ ডান পাশে, ডান পাশ বাম পাশে সাইড চেঞ্জ করলাম। সাইড চেঞ্জ করার পরে এবার x এর সাথে 11 গুণ সম্পর্ক ওই পাশে নিয়ে গেলাম, ভাগ সম্পর্ক, ভাগ হয়ে গেল। তাহলে এখান থেকে 11 এই যে 275 কে 11 দিয়ে ভাগ, তাহলে 27 এর মধ্যে প্রথমে 27 এর মধ্যে 11 কয়বার যায়, দুইবার, কারণ 11 গুণই 22 আর 22, তাহলে বিয়োগ করলে থাকতেছে 5 আর 5 নামালাম, তাহলে হলো 55। এবার 55 এর মধ্যে 11 যায় কত 5 বার, 5 × 11 55, তাহলে 275 কে 11 দিয়ে ভাগ করলে হয় কত 25, তাহলে অতএব ছোট সংখ্যাটা x সমান হলো 25, বড় সংখ্যাটা কত, এই যে 55 বিয়োগ x ছিল, তাহলে এই যে 55 বিয়োগ 25 সমান হলো 30। তাহলে এইটাই হলো আমাদের বড় সংখ্যাটা 30, ছোট সংখ্যাটা 25। এটাই হলো আমাদের এই অঙ্কের সমাধান, বা দুটো সংখ্যা বের করতে বলছি, সেখানে আমরা ছোট সংখ্যাটা বের করছি 25 আর বড় সংখ্যাটা 30। এরপরে আমরা যে অঙ্কটা করব সেটা হলো 11 নম্বর। 11 নম্বর পিতা পুত্রের অঙ্ক। এইটা একটা কমন অঙ্ক, এটা সবসময় দেখা যায় ঘুরে ফিরে প্রতিটা পরীক্ষায় এই পিতা পুত্রের অঙ্ক থাকে। তাহলে এখানে প্রশ্নটা আমরা পড়ি যে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। তাহলে পিতার বয়স কার সঙ্গে সম্পর্কিত, পিতার বয়স পুত্রের বয়সের সঙ্গে সম্পর্কিত। তাহলে আমাদের আগে জানতে হবে বা ধরতে হবে কি পুত্রের বয়স কত। তাহলে এক্ষেত্রে আমরা ধরব যে ধরি পুত্রের বর্তমান বয়স x বছর, তাহলে পিতার বর্তমান বয়স কত হবে 6x বছর, কারণ আমাদের প্রশ্নে বলে দিয়েছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। তাহলে পিতার বর্তমান বয়স যদি x বছর হয়, পুত্রের বর্তমান বয়স যদি x বছর হয়, পিতার বর্তমান বয়স হবে 6x বছর। এখন বলিছে 5 বছর পর, 5 বছর পর হচ্ছে দুইজনের বয়সের সমষ্টি, 5 বছর পর তাদের বয়সের সমষ্টি কত 45 বছর। 5 বছর পর দুইজনের বয়সের সমষ্টি হবে কত 45 বছর। তাহলে 5 বছর পর পুত্রের বর্তমান বয়স কত হবে x + 5, তাহলে 5 বছর পরে সেই পুত্রের যে বয়স থাকবে 5 বছর পরে কি তার থেকে আরো 5 বছর বেশি হবে, তাহলে বেশি হলে যোগ, তাহলে পুত্রের বর্তমান বয়স x + 5, পিতার বর্তমান বয়স যেহেতু 6x বছর ছিল, তাহলে 5 বছর পরে কি আরো 5 বছর বাড়বে, তাহলে কি 6x + 5। এবার আমাদের শর্ত মতে কি বলেছে 5 বছর পরে দুজনের বয়সের সমষ্টি হবে কত 45 বছর। তাহলে এই যে 5 বছর পরে পুত্রের বয়স, এই হলো 5 বছর পর পিতার বয়স, দুইজনের বয়সের সমষ্টি কত হবে 45 বছর। এবার আমরা ব্র্যাকেট উঠাই দিলাম, উঠাই দেওয়ার পরে x এর বিষয় আছে কয়টা, x এর দুইটা পদ আছে, তাহলে x আর এখানে আছে 6x, এই 6x আর x যোগ করলে 7x
আর এই 5 5 যোগ করলে 10 সমান 45 বছর। 7x সমান কি ট্রেনটা প্লাস ছিল ইকুয়েশনটা মাইনাস 45 বিয়োগ 10 তার মানে 35 বছর। তাহলে 7x সমান 35 বছর। এবার x সমান কি 7 এর সাথে x গুণ আছে ইকুয়েশনকে ভাগ, তাহলে 35 ভাগ 7, তাহলে 5 7 35। তাহলে এখানে x সমান হলো 5 বছর। তাহলে পুত্রের বর্তমান বয়স তাহলে কত, এই যে x ধরছিলাম x সমান 5 বছর। তাহলে পিতার বর্তমান বয়স কত, পুত্রের বয়সের 6 গুণ ছিল, তাহলে এই যে 6x, তাহলে 6 × 5 তার মানে 530 বছর। এই হলো আমাদের নির্ণয় সমাধান। আমাদের বলছিল যে পুত্রের বর্তমান বয়স কত আর পিতার বর্তমান বয়স কত, তাহলে আমরা এটা সমাধান করলাম। পুত্রের সমাধান করে পেলাম যে পুত্রের বর্তমান বয়স 5 বছর এবং পিতার বর্তমান বয়স 30 বছর। আচ্ছা, এবার আমরা যে অঙ্কটা করব সেটা হলো 14 নম্বর অঙ্ক। এই 14 নম্বর অঙ্কে কি আছে যে একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো। তাহলে একটা ট্রেন তার গতিবেগ কত করেছে 30 কিলোমিটার পার ঘন্টা, মানে সে ঘন্টায় 30 কিলোমিটার যায়, ঘন্টায় সে 30 কিলোমিটার যায়। আর হচ্ছে 30 কিলোমিটার বেগে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে গেছে। তাহলে এখানে কি দুইটা স্টেশন আছে, দুইটা স্টেশনের মাঝে অবশ্যই দূরত্ব আছে। আর এখন আমাদের বলেছে যদি ট্রেনটার গতিবেগ ঘন্টায় 25 কিলোমিটার হতো তাহলে 10 মিনিট সময় বেশি লাগতো। তাহলে ট্রেনটা প্রথমে গেছে ঘন্টায় 30 কিলোমিটার বেগে। এখন ট্রেনটার গতি যদি একটু কম হয়, মানে 25 কিলোমিটার হয়, 5 কিলোমিটার যদি তার গতিবেগ কম হয় তাহলে কি হবে, তাহলে তার যেতে কি গতি যদি মানে 5 কিলোমিটার কম হয় তাহলে সময় বেশি লাগবে, কত 10 মিনিট বেশি হচ্ছে সময় লাগবে। এখন আমাদের বের করতে হবে সেই কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনের মধ্যবর্তী যে দূরত্বটা সেটা বের করতে হবে। এটাই হলো আমাদের প্রশ্নে বলছে। তাহলে আমরা ধরি দুই স্টেশনের মধ্যে দূরত্ব d কিলোমিটার, d ফর ডিসটেন্স, ডিসটেন্স হলো কি আমাদের দূরত্ব, সেই d, যে দুই স্টেশনের মধ্যে দূরত্ব d কিলোমিটার। এই এখন প্রথমে আমাদের বলছিল যে ট্রেনটা হচ্ছে ঘন্টায় কি 30 কিলোমিটার বেগে যায়, তার মানে ট্রেনটি 1 ঘন্টায় যায় 30 কিলোমিটার। তাহলে আমরা এটাকে লিখতে পারি ট্রেনটি 30 কিলোমিটার যায় 1 ঘন্টায়, এটা লিখতে পারি। তাহলে 1 কিলোমিটার ট্রেনটি 1 কিলোমিটার যাবে কত, কম হলে কি ওই নিয়মে 1/30 ঘন্টায় কম সময় লাগবে তাই ভাগ। এবার ট্রেনটি যদি এই যে d কিলোমিটার দুই স্টেশনের মধ্যে যে দূরত্ব এটা যদি আমাদের d হয় তাহলে ট্রেনটি হচ্ছে এই d কিলোমিটার দূরত্ব যাবে কত বেশি। এখানে d কিলোমিটার অবশ্যই কি 1 থেকে বেশি, তাহলে d বেশি হলে কি গুণ হবে, তাহলে তাহলে 1 এর সাথে d গুণ হলে d গুণ 1 তার মানে হলো d, তাহলে d/30 ঘন্টা এটা। এখন আবার এইটার মতো করে আমরা 25 কিলোমিটারের ক্ষেত্রে কত হয় সেটা আমরা বের করতে পারি। তাহলে আবার বলছিল যে ট্রেনটি যদি 25 কিলোমিটার বেগে মানে ঘন্টায় 25 কিলোমিটার বেগে যায় তাহলে আমরা ট্রেনটি 25 কিলোমিটার দূরত্ব যায় 1 ঘন্টায়। আর তাহলে ট্রেনটি এই যে এটার মতো করে আমরা একটা গ্যাপ দিছি, এখানে এই যে এক না লিখে এখানে লিখে দিছি একদম একসাথে যে ট্রেনটি যদি d কিলোমিটার দূরত্ব যায় তাহলে d/25 ঘন্টায়। এবার আমাদের প্রশ্ন ছিল কি 10 মিনিট। তাহলে এই যে হিসাব, এই যে সময়টা, এইখানে আমরা সময় বের করছি ঘন্টায়, এখানেও সময় বের করছি কি ঘন্টায়। তাহলে আর ওইখানে দেওয়া আছে কি প্রশ্নে দেওয়া আছে 10 মিনিট, তাহলে আমরা সব হিসাব করতেছি হচ্ছে কি ঘন্টায়। গণিতের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আছে, সেই গণিতের সমস্যাটা হলো কি যে সব একক সমান হতে হবে, যে ঘন্টার সাথে ঘন্টা হিসাব করতে হবে আর মিনিটের সাথে মিনিট হিসাব করতে হবে। যেহেতু আমরা এখানে সময়টা বের করছি কি ঘন্টায়, এখানেও বের করছি ঘন্টায়, কিন্তু ওইখানে প্রশ্নে বলে দিচ্ছে ওইটা 10 মিনিট, তাহলে এই 10 মিনিটটাকেও আমাদের কি ঘন্টায় রূপান্তর করতে হবে। এখন আমরা জানি কি, আমরা জানি 60 মিনিটে কি 1 ঘন্টা, 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 1 মিনিটে কত 1/60 ঘন্টা। তাহলে এই 10 মিনিটে কত, 10 মিনিটে তাহলে কত হবে 10 গুণ হবে, গুণ হলে কি উপরে, তাহলে 10/60, এটাকে এখানে 0 0 কাটা থাকতেছে কত 1/6 ঘন্টা। তাহলে আমরা কি পাইলাম 10 মিনিট সমান 1/6 ঘন্টা। এখন আমাদের বুঝতে হবে যে সময় কখন বেশি লাগতেছে আর সময় কখন কম লাগতেছে। এই যে 30 কিলোমিটার বেগে যে সময় লাগবে
25 কিলোমিটার বেগে কি তার থেকে বেশি সময় লাগবে। এটা তো ক্লিয়ার সবাই যে 30 কিলোমিটার বেগে যে যদি স্পিড বেশি হয় তাহলে সময় কম লাগে, আর স্পিড যদি কম হয় সময় বেশি লাগে। এটা মনে রাখতে হবে যে কোনো যানবাহন বা ট্রেন বাস যাই বলি না কেন, এর যদি স্পিড বেশি হয় তাহলে সময় কম লাগবে, আর স্পিড কম হলে সময় বেশি লাগবে। যেহেতু এখানে ট্রেন 30 কিলোমিটার স্পিডে যাচ্ছে পার ঘন্টা, আর এটা 25 কিলোমিটার ঘন্টায় 25 কিলোমিটার বেগে যাচ্ছে, তাহলে এখানে স্পিড বেশি, সময় এখানে কম। d/30 এটা ছোট, আর এখানে d/25 হলো বড়। তা বিয়োগফলের ক্ষেত্রে সবসময় কি বড় থেকে ছোটটা হিসাব করতে হয়। এখানে বড় সময় হলো কি d/30 হলো বড় সময়, আর d/30 এটা ছোট সময়। তাহলে এই বড় সময় থেকে ছোট সময় বিয়োগ করলে আমাদের পার্থক্য হবে কত 10 মিনিট, আর 10 মিনিট মানে কত 1/6 ঘন্টা। তাহলে এই যে আমাদের তাহলে আমরা সমীকরণ গঠন করলাম কি, এই যে বড় সময় d/25 বিয়োগ ছোট সময় d/30 এই দুইটা সময় পার্থক্য কত 1/6 ঘন্টা। এইটা 1/6, এখানে 10 মিনিট সময় আমরা 1/6 পেয়ে গেলাম। এবার আমরা কি করব, এই দুইটা সমীকরণের যোগ বিয়োগ করতে গেলে কি করতে হয়, লসাগু করতে হয়। তাহলে আমরা লসাগু করব, হর দুটো লসাগু করতে হয়। তাহলে 25 আর 30 এর লসাগু কত হবে 150। 25 আর 30 এর লসাগু হবে 150। তাহলে এই 25 আর 30 এর লসাগু 150, 150 কে প্রথম ভগ্নাংশের হর 25 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে কত হবে 6 হবে। 6 আবার লবের সাথে গুণ, তাহলে 6d। একইভাবে এখানে মাইনাস ছিল, মাইনাস 150 কে 30 দিয়ে ভাগ করলে কত হবে 5 হবে। তাহলে 5 আবার কি এই দ্বিতীয় ভগ্নাংশের লব d এর সাথে গুণ করলে 5d, তাহলে 6d বিয়োগ 5d করলে কত হবে 1d/d। তাহলে d/150, d/150 সমান ডান পাশে 1/6 যেমন ছিল তেমন। এবার 150 d এর সাথে ভাগ সম্পর্ক ওই পাশে নিয়ে গেলে গুণ সম্পর্ক হয়ে যাবে। এবার এইখানে 150 এটা কিন্তু উপরে আছে, এর নিচে কিছু নেই মানে কি 1 আছে। তাহলে 6 দিয়ে যদি 150 কে আমরা ভাগ করি তাহলে কত হবে 25 হবে। 6 25 150, 4 25 100, 6 25 150। তাহলে আমরা কি পাইলাম, b সমান হলো 25 কিলোমিটার। তাহলে এইটাই হলো আমাদের নির্ণেয় দুইটা স্টেশনের মধ্যে দূরত্ব। এখানে তাহলে আমরা কি পাইলাম, দুই স্টেশনের মধ্যে দূরত্ব 25 কিলোমিটার। এটাই আমাদের বের করতে বলছে যে দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত। তাহলে আমরা এইখানে আমরা অনুশীলনী 7.2 এর যে মেইন যে অঙ্কগুলো আছে আমরা শিখলাম। এভাবে তোমরা বাকিগুলো প্র্যাকটিস করবা, আর এইখানে 7.2 এর উদাহরণে যে অঙ্কগুলো আছে এই সব যদি তোমরা প্র্যাকটিস করো আশা করি এই চ্যাপ্টারে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, আর তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করার জন্য তোমাদের অনেক অসংখ্য ধন্যবাদ। এই পর্যন্তই আজকের ক্লাসটা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।